Hello, welcome to the second lecture based upon study material 5 that has been handed to you. We are going to discuss, rather continue to discuss the resonance effects যেটা আমরা আগের ভিডিও লেকচারে দেখেছি, এটা তারই কন্টিনিউয়েশন বলতে পারা যায়। তাহলে রেজোনেন্স হচ্ছে একটা ম্যানমেড কনসেপ্ট যেটা লুইস স্ট্রাকচারের ইনহেরেন্ট এফিসিয়েন্সি, যে কোনো কোনো মলিকিউলের ক্ষেত্রে সিঙ্গেল লুইস স্ট্রাকচার দিয়ে তার সব প্রপার্টিকে এক্সপ্লেন করা যাচ্ছে না, সেটাকে ওভারকাম করার একটা কনস্ট্রাক্ট। এবার এইখান থেকে একটা ইম্পর্ট্যান্ট কোয়ান্টিটি বেরিয়ে আসে, সেটা হচ্ছে রেজোনেন্স এনার্জি। রেজোনেন্সে যেহেতু আমরা মাল্টিপল ক্যানোনিক্যাল আছি এবং এই ক্যানোনিক্যালগুলো যদি না থাকতো, যদি একটা সিঙ্গেল লুইস স্ট্রাকচার দিয়ে তার আমরা বন্ডিংটাকে পুরোপুরি ডিসক্রাইব করতে পারতাম, যেহেতু সেটা পারা যাচ্ছে না তাই আমাকে মাল্টিপল ক্যানোনিক্যাল আঁকতে হচ্ছে। তো এই ক্যানোনিক্যালগুলো কিন্তু সর্ট অফ দে কাইন্ড অফ ডিসক্রাইব অ্যান অ্যাডিশনাল বন্ডিং, যেটা আমরা ফরম্যাটের ক্ষেত্রে দেখেছি, অ্যানিলিনের ক্ষেত্রে দেখেছি। ধরো এই জায়গাটাতে যদি কেবলমাত্র এই জাস্ট এই একটা স্ট্রাকচারই যদি থাকতো, তাহলে এখানটায় কোনো সিএন ডাবল বন্ড থাকতো না, এই জায়গাতে কোনো কার্বন কার্বন ডাবল বন্ড থাকতো না। কিন্তু সেই জিনিসগুলো আমরা কোনো কোনো ক্যানোনিক্যালে দেখছি, যে জায়গাতে ডাবল বন্ড আছে, কার্বন নাইট্রোজেনের ডাবল বন্ড আছে। সো ইট কাইন্ড অফ গিভস ইউ an opportunity to form extra bonds sometimes. সো এই যে অ্যাডিশনাল বন্ডিং, এবং বন্ডিং হলে আমরা জানি যে সিস্টেম স্টেবিলাইজ করে, তাহলে এটা সাধারণত লিডস টু স্টেবিলিটি। এবার এইটা খুব ভালো করে বোঝা দরকার যে রেজোনেন্সের ফলে স্টেবিলিটি হচ্ছে এটা কিন্তু নয়। রেজোনেন্স তো ম্যানমেড কনসেপ্ট, রেজোনেন্স তো কোনো ঘটনা নয়, ওটা তো একটা ফিনোমেনন নয়, এটা একটা জাস্ট কনস্ট্রাক্ট আমার মনের মধ্যে আছে, আমি ভাবছি। তাহলে ঠিক যেরকম যে সমস্যাটায় পড়ে আমরা রেজোনেন্সকে ইনভোক করেছিলাম, যে সিঙ্গেল লুইস স্ট্রাকচার দিয়ে সব ব্যাখ্যা করা যাচ্ছে না, তাই রেজোনেন্সকে ইনভোক করা হলো। তাই কোনো কোনো মলিকিউলের ক্ষেত্রে সিম্পল লুইস স্ট্রাকচার থেকে তার যা স্টেবিলিটি এক্সপেক্ট করা যায়, তার তুলনায় তার স্টেবিলিটি, অ্যাকচুয়াল রিয়েল লাইফ স্টেবিলিটি, সেটা একটু বেশি হয়। এই যে অ্যাডিশনাল স্টেবিলিটিটা, এইটাকে ব্যাখ্যা করার জন্য আমরা রেজোনেন্সের কনসেপ্টটাকে ইনভোক করি। অর্থাৎ এই একই কনসেপ্ট দিয়ে আমরা দুটো পাখি মারি, একই ঢিলে দুটো পাখি মারি। এক হচ্ছে আমাদের লুইস স্ট্রাকচারের যে ইনহেরেন্ট লিমিটেশন, সেটাকে ওভারকাম করি, অ্যাজ ওয়েল অ্যাজ ওই যে অ্যাডিশনাল স্টেবিলিটিটা আমরা দেখতে পাচ্ছি এক্সপেরিমেন্টালি, যেটা আমাদের লুইস স্ট্রাকচার থেকে যে স্টেবিলিটি আমরা এক্সপেক্ট করছি তার তুলনায় অনেকটা বেশি স্টেবল, সেই অ্যাডিশনাল স্টেবিলিটিটাকে এক্সপ্লেন করা হয়। এবং এই যে অ্যাডিশনাল স্টেবিলিটি রেজোনেন্সের ফলে এই যে স্টেবিলিটিটা পায়, এটাকে বলা হয় রেজোনেন্স এনার্জি। এটাকে ডিফাইন করা এইভাবে যে তোমার কাছে অনেকগুলো ক্যানোনিক্যাল আছে, ক্যানোনিক্যাল মানে লুইস স্ট্রাকচার, যে লুইস স্ট্রাকচার এঁকে তোমার গোটা মলিকিউলের সমস্ত প্রপার্টিকে এক্সপ্লেন করা যাচ্ছে না, সেই রকম একটা কোনো লুইস স্ট্রাকচার। কোন লুইস স্ট্রাকচারটা? এবার এই যে লুইস স্ট্রাকচারগুলো, এই লুইস স্ট্রাকচারগুলোর মধ্যে আবার গল্প আছে। সেই লুইস স্ট্রাকচারগুলো সবকটা ইকুয়াল অ্যামাউন্টে কন্ট্রিবিউট করে না। যদি তারা ইকুইভ্যালেন্ট হয়, যেমন ধরো ফর্মেটের ক্ষেত্রে তারা ইকুইভ্যালেন্ট, দেখে বোঝা যাচ্ছে যে এই জিনিসটা আর এই জিনিসটা বেসিক্যালি সেম। তুমি যদি এই দুটো অক্সিজেনকে লাল নীল রং না করে দাও, তাহলে এইটা ইজ ইকুইভ্যালেন্ট টু এইটা। কারণ তুমি যদি এইখান দিয়ে একটা অ্যাক্সিস টানো এবং এটাকে যদি 180 ডিগ্রি এইদিকে ঘুরিয়ে দাও, তাহলেই সেটা এই ফর্মে কনভার্ট হয়ে যাবে। হাউএভার অ্যানিলিনের ক্ষেত্রে কিন্তু ক্যানোনিক্যালসগুলো নট ইকুইভ্যালেন্ট। কোন ক্যানোনিক্যাল দুটো ইকুইভ্যালেন্ট বলো তো? এইটা এবং এইটা ইকুইভ্যালেন্ট। তুমি যদি এইখান দিয়ে এইখান দিয়ে একটা অ্যাক্সিস টেনে একে যদি 180 ডিগ্রি ঘুরিয়ে দাও, তাহলে এটা এটাতে কনভার্ট হয়ে যায়। সিমিলারলি কেও এটাতে কনভার্ট করা যায়, অর্থাৎ এটা ইকুইভ্যালেন্ট। কিন্তু এইটা আলাদা, কারণ এখানে নাইট্রোজেনের পাশের কার্বনে প্লাস চার্জ নেই, অর্থ কার্বনে নেই, মাইনাস চার্জটা প্যারা কার্বনে আছে। আর এটা তো সম্পূর্ণভাবে আলাদা, এখানে কোনো প্লাস মাইনাস চার্জ সেপারেশন নেই। তাহলে এই ধরনের সিস্টেমের ক্ষেত্রে নাম্বার অফ ডিফারেন্ট ক্যানোনিক্যালস রয়েছে, নন ইকুইভ্যালেন্ট ক্যানোনিক্যাল রয়েছে। অর্থাৎ রেজোনেন্স এনার্জিকে ডিফাইন করার সময় সেই ক্যানোনিক্যালটাকে আগে খুঁজে বার করতে হয়, যে ক্যানোনিক্যালের স্টেবিলিটি অন্য ক্যানোনিক্যালের থেকে অনেক বেশি। এই কথাগুলো ভেগ, তার কারণ ক্যানোনিক্যাল তো অ্যাকচুয়ালি এক্সিস্ট করে না, সেটা আমাদের মাইন্ডে এক্সিস্ট করে। তাহলে আমি জানবো কি করে যে কোন ক্যানোনিক্যালটা বেশি স্টেবল, কোন ক্যানোনিক্যালটা কম স্টেবল? অ্যাকচুয়ালি এটা একটা এস্টিমেশন, এটা একটা গেস ওয়ার্ক। এবং আমরা যখন এর স্টেবিলিটির কথা বলছি বা এনার্জির কথা বলছি, যে এনার্জি অফ দ্য মোস্ট স্টেবল ক্যানোনিক্যাল, অবভিয়াসলি মোস্ট স্টেবল মানে তার এনার্জিটা মিনিমাম, তাদের রেসপেক্টে, অন্য ক্যানোনিক্যালদের রেসপেক্টে। তারপরে তার এনার্জিকে কিন্তু অবজার্ভ করা যাবে না, তার এনার্জিকে আমরা ম্যাক্সিমাম যেটা করতে পারি সেটা হচ্ছে একটা গেস করতে পারি, একটা এস্টিমেট করতে পারি। আমরা এটাকে এক্সপেরিমেন্টালি মেজার করতে পারি না, কারণ ক্যানোনিক্যালগুলো ডাইরেক্টলি এক্সিস্ট করে না। তাহলে ধরো আমরা গেস করলাম বা এস্টিমেট করলাম যে এই ক্যানোনিক্যালটা এনার্জি এরকম হতে পারে, এবং তার সঙ্গে আমরা কম্পেয়ার করছি এনার্জি অফ দি রেজোনেন্স হাইব্রিড। হাইব্রিড মানে হচ্ছে যেটা অ্যাকচুয়াল নয়,
যার মধ্যে ওই সব ক্যানোনিক্যালের কিছু না কিছু ছাপ আছে, কারো ছাপ বেশি আছে, কারো ছাপ কম আছে। তো যদি সেরকম হয় তাহলে এই দুটো এনার্জি ডিফারেন্সকে বলা হয় রেজোনেন্স এনার্জি। তাহলে আমরা আরেকবার বলি, এনার্জি অফ দি মোস্ট স্টেবল ক্যানোনিক্যাল ফর্ম মাইনাস এনার্জি অফ দি রেজোনেন্স হাইব্রিড। এবার যদি রেজোনেন্সের ফলে স্টেবিলাইজেশন হয়ে থাকে তাহলে রেজোনেন্স হাইব্রিডটা ওর সমস্ত ক্যানোনিক্যালের থেকে বেশি স্টেবল, যদি রেজোনেন্স স্টেবিলিটি অফার করে থাকে। আবার সেই কথাটা খানিকটা ঘোরানো হয়ে গেল, কারণ রেজোনেন্স স্টেবিলিটি অফার করে না, স্টেবিলিটিকে এক্সপ্লেন করার জন্য রেজোনেন্স বলা হয়। কিন্তু এই কথাগুলো এত সহজে আমরা বলি যে এগুলোকে অ্যাকসেপ্ট করে নেওয়া হয়। এটার একটা ডাউন সাইডও আছে। রেজোনেন্স স্টেবিলিটি দিচ্ছে তার মানে তুমি ধরে নিচ্ছ যে রেজোনেন্স একটা ঘটনা। রেজোনেন্স কিন্তু ঘটনা নয়, রেজোনেন্স একটা কনসেপ্ট যেটা তোমার ওই অ্যাডিশনাল স্টেবিলিটিকে ব্যাখ্যা করতে কাজে লাগছে। ইউ আর বেসিক্যালি ট্রাইং টু এক্সপ্লেন why the thing is more stable compared to what you have estimated based upon your study of a single Lewis structure of that compound. তো তবুও আমরা এই কথাগুলোকে খুব বেশি অফেন্স নিই না। যখন কেউ বলে যে রেজোনেন্সের ফলে স্টেবিলাইজড, আমরা বলি রেজোনেন্স স্টেবিলাইজ, এগুলো আমরা খুব খুব ক্যাজুয়ালি বলে থাকি। বাট কিপ ইন মাইন্ড, রেজোনেন্স কিন্তু কোনো অ্যাকচুয়ালি কোনো স্টেবিলিটি প্রদান করে না। স্টেবিলিটিকে ব্যাখ্যা করার জন্য রেজোনেন্সের কনসেপ্টটাকে ইনভোক করা হয়। ওকে, সো আমরা একটা গেস করলাম যে এই একটা মলিকিউল এ আছে, সাপোজ 1 নম্বর মলিকিউল আছে, তার 3 রকমের ক্যানোনিক্যাল আছে, তার মধ্যে সাপোজ 1 নম্বর ক্যানোনিক্যালটা সবচেয়ে বেশি স্টেবল, এবং তার যে হাইব্রিড তার এনার্জি দ্যাট ইউ ক্যান এক্সপেরিমেন্টালি মেজার বিকজ দ্যাট থিং অ্যাকচুয়ালি এক্সিস্টস। তার জন্য নানা রকমের এক্সপেরিমেন্ট আছে। এবার এই দুটো এনার্জির যে ডিফারেন্স সেটাকে বলা হয় রেজোনেন্স এনার্জি। এবং যেহেতু রেজোনেন্সের ফলে যদি স্টেবিলাইজেশন হয়, আবার সেই একই কথা, যদি মলিকিউলটা তার যে কোনো একটা লুইস স্ট্রাকচার, অল্টারনেটিভ লুইস স্ট্রাকচারের তুলনায় বেশি স্টেবল হয়, তাহলে এই এনার্জি তার কম হবে, এর এনার্জিটা বেশি হবে, তার মানে রেজোনেন্স এনার্জি কিন্তু সবসময় গ্রেটার দেন 0 হবে। বিকজ মোস্ট স্টেবল ক্যানোনিক্যালটাও কিন্তু অ্যাকচুয়ালি রেজোনেন্স হাইব্রিডের তুলনায় লেস স্টেবল। ব্যাপারটা বোঝা যায় যে কি মানে কি জিনিসটা কি। আমরা গ্রাফিক্যালি এটাকে ইলাস্ট্রেট করছি, যেখানে আমরা আরবিট্রারি ইউনিটে এনার্জি প্লট করছি, এবং এখানে 3টে স্পিসিস আছে, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি, এবং একটা হচ্ছে সি। সিটা হচ্ছে রেজোনেন্স হাইব্রিড, যার দুটো রেজোনেন্স ক্যানোনিক্যাল হচ্ছে একটা এ একটা বি। তার মধ্যে এর এনার্জিটা বি নিচে আছে, তাহলে বি হচ্ছে মোর স্টেবল, তাহলে সির সাথে এর যে এনার্জি ডিফারেন্স তাকে বলা হচ্ছে রেজোনেন্স এনার্জি। অলরাইট, এই অংশটাকে, এই জিনিসটাকে বলা হবে রেজোনেন্স এনার্জি। এই এনার্জিটা তুমি অ্যাকচুয়ালি মাপতে পারো, এই এনার্জিটা, এটা সত্যি কত এটা তুমি মাপতে পারো। দিস থিংস ইউ ক্যান নট মেজার, এক্সপেরিমেন্টালি তুমি মেজার করতে পারো না, তোমাকে গেস করতে হয়, বা মানে সেই গেসটা অবভিয়াসলি এডুকেটেড গেস হবে, বা এস্টিমেট করতে হবে, অন্য কোনোভাবে ইনডিরেক্টলি এস্টিমেট করতে হবে। এগুলোর মধ্যে আমরা এক্ষুনি এর কিভাবে করে সেটা দেখবো না, কিন্তু আমাদের হিট অফ হাইড্রোজেনেশন পড়তে হবে। পরে যখন আমরা পড়বো তখন আমরা বেঞ্জিনের রেজোনেন্স এনার্জি কিভাবে সাইক্লোহেক্সিনের হিট অফ হাইড্রোজেনেশন থেকে ক্যালকুলেট করে সেটা পরে দেখব। আচ্ছা, এবার এই রেজোনেন্স এনার্জি কতগুলো ফিচার আছে। 1 নম্বর ফিচার হচ্ছে যে যত ক্যানোনিক্যালের সংখ্যা বাড়বে তত হাইব্রিড তত স্টেবল হবে, যত হাইব্রিড স্টেবল হবে তত রেজোনেন্স এনার্জি বাড়বে। আমি গ্রাফিক্যালি কি এটাকে ব্যাখ্যা করতে পারি? আমি কতগুলো হাইপোথেটিক্যাল কেস নিচ্ছি। দেখো, এখানে আমি কোনো রিয়েল লাইফ মলিকিউল ইউজ করছি না, কিন্তু এগুলো রিয়েল লাইফ মলিকিউলের জন্য ইকুয়ালি ভ্যালিড হবে। ধরা যাক আমার কাছে এমন একটা মলিকিউল আছে যার কোনো রেজোনেন্স হাইব্রিড নেই, মানে তার কোনো রেজোনেন্স হয় না। তার মানে হচ্ছে সেই মলিকিউলটাকে আমি সিম্পলি একটা সিঙ্গেল লুইস স্ট্রাকচার দিয়ে এক্সপ্লেন করে দিতে পারি, যেমন মিথেন ধরে না, ধর কথার কথা বলছি, ধরে না কথার কথা। তাহলে তার ক্ষেত্রে যেহেতু কোনো ক্যানোনিক্যাল নেই, ক্যানোনিক্যাল না থাকলে মোস্টেবল ক্যানোনিক্যালও নেই, মোস্টেবল ক্যানোনিক্যাল যদি না থাকে তাহলে তার এনার্জি থেকে অ্যাকচুয়াল মলিকিউলের এনার্জি সাবট্রাক্ট করার কোনো প্রশ্নও ওঠে না। অতএব অবভিয়াসলি এই সিচুয়েশনটার ক্ষেত্রে রেজোনেন্স এনার্জি তো 0 হবে, তো হবে। আচ্ছা, এবার সেকেন্ড একটা, ওই মলিকিউলটার জন্য, হাইপোথেটিক্যাল মলিকিউলটার জন্য ধরে নেওয়া যাক অ্যাকচুয়ালি সেখানে দুটো রেজোনেন্স ক্যানোনিক্যাল আছে। এবার দুটো রেজোনেন্স ক্যানোনিক্যালের মধ্যে এ আর বি দুটোর এনার্জি সেম না, এ মোর স্টেবল ক্যানোনিক্যাল, বি লেস স্টেবল ক্যানোনিক্যাল। যদি তাই হয় তাহলে এবার আমাদের হাইব্রিড স্ট্রাকচার এসছে। এবার এই যে হাইব্রিডটা এ এবং বি দুটোর থেকেই মোর স্টেবল। এবার আগে এই মলিকিউলটা তার কোনো হাইব্রিডের কনসেপ্ট ছিল না, সে নিজেই এ ছিল, তার মানে এ কত কন্ট্রিবিউট করছিল এটাতে 100%, এই কম্পাউন্ডটাতে আর তো কারো কোনো কন্ট্রিবিউশন নেই, এটা বেসিক্যালি এ, তার মানে 100%। কিন্তু এখন কিন্তু যেহেতু তার একটা সেকেন্ড ক্যানোনিক্যাল আছে, তাহলে বিরও কিছু কন্ট্রিবিউশন এই হাইব্রিডের উপরে থাকবে, ওটা পুরোপুরি 100% এর মতো দেখতে হবে না। এখন এই দুটোর মধ্যে কোনটা মোর কন্ট্রিবিউটিং হবে সেটা আমরা বুঝবো কি করে? এটা কমন সেন্স। এ যদি মোর স্টেবল হয়, বি যদি লেস স্টেবল হয়, এবং আমি যদি তার আগে অবভিয়াসলি এ এবং বির মধ্যে কোনটা মোর স্টেবল বাই কতটা সেসব যদি আমি এস্টিমেট করে ফেলে থাকি, তবে আমরা এই জায়গাটায় পৌঁছবো।
যে এ মোর স্টেবল, বি লেস স্টেবল, তাহলে এ যদি মোর স্টেবল হয় তাহলে এ বেশি কন্ট্রিবিউট করবে, বি কম কন্ট্রিবিউট করবে। এবং এটাকে যদি আমরা পার্সেন্টেজের হিসেবে নিয়ে যাই, তাহলে আমি যেহেতু সবই হাইপোথেটিক্যালি বলছি, তাহলে এটাকেও ধরে নাও যে 95% এ কন্ট্রিবিউট করছে, বি 5% কন্ট্রিবিউট করছে। এবারে এইখানে একটা কিন্তু ঘটনা ঘটে গেল, সেটা হচ্ছে যে এবার তুমি রেজোনেন্স এনার্জি কিন্তু একটা সার্টেন রেজোনেন্স এনার্জি তুমি পাবে, কারণ রেজোনেন্স এনার্জি ডেফিনেশন হচ্ছে এনার্জি অফ এ মাইনাস এনার্জি অফ হাইব্রিড। এ মানে হচ্ছে, আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে মোস্ট কন্ট্রিবিউটিং স্ট্রাকচার। তার মানে যখন এ 100% কন্ট্রিবিউট করছিল, 100% কন্ট্রিবিউট করছিল, তখন এর যা এনার্জি ছিল, এখন যখন এ 95% কন্ট্রিবিউট করছে, তখন এর এনার্জি কিন্তু উঠেছে। হাইব্রিডের এনার্জি একই জায়গায় আছে, কিন্তু এর এনার্জি কিন্তু উঠেছে। এবং এর এনার্জিটা আগে হাইব্রিডের সঙ্গে যদি সমান হয়ে যায়, তাহলে তো সেখানে কোনো রেজোনেন্সই নেই, কারণ এটাই হচ্ছে হাইব্রিড এবং হাইব্রিডটাই হচ্ছে, তার মানে 100% কন্ট্রিবিউট করছে। যদি 100% কন্ট্রিবিউট করে, তাহলে লজিক্যালি তুমি বলতে পারো না যে তার কোনো সেকেন্ড ক্যানোনিকাল আছে। যে মুহূর্তে একটা সেকেন্ড ক্যানোনিকাল এসে হাজির হয়েছে, সেটা যত কমই কন্ট্রিবিউশন করুক না কেন, তার মানে এর এনার্জি কিন্তু উঠে যাচ্ছে তার থেকে আগে যে জায়গায় ছিল 100% যখন কন্ট্রিবিউট করছিল তার তুলনায়। তাহলে এই জায়গাটাতে ছিল রেজোনেন্স এনার্জি 0, যেখানে রেজোনেন্স ক্যানোনিকাল বলে কিছু ছিল না। এখন দুটো রেজোনেন্স ক্যানোনিকাল এসছে, সেখানে কিন্তু রেজোনেন্স এনার্জি গ্রেটার দ্যান 0 হয়েছে। তাহলে যেখানে কোনো ক্যানোনিকাল নেই, তার তুলনায় যেখানে দুটো ক্যানোনিকাল আছে, সেখানে রেজোনেন্স এনার্জি কি হয়েছে? রেজোনেন্স এনার্জি বেড়েছে। তোমার এই যে প্রতিপাদ্য বিষয়, সেটা হচ্ছে নাম্বার অফ ক্যানোনিকাল যত বাড়বে, তত তোমার রেজোনেন্স এনার্জি বাড়বে। এবং ইনফ্যাক্ট এখানে বোঝা যাচ্ছে যে নাম্বার অফ ক্যানোনিকাল যত বাড়বে, এর কন্ট্রিবিউশন টুয়ার্ডস ওভারঅল স্ট্রাকচার তত কমবে। তিনটে ক্যানোনিকাল যদি হয়, তখন কি ব্যাপার? ধরে নেওয়া যাক এই বি আর সি, এরা হয়তো কালেকটিভলি, বি হয়তো মেবি 7% কন্ট্রিবিউট করে, সি হয়তো মেবি 3% কন্ট্রিবিউট করে, কারণ বি আর সি তো আলাদা আলাদা জায়গায় আছে। যদি এরা টোটাল যদি এরা 95% কন্ট্রিবিউট করে, তুমি ধরে নিই, তাহলে এটা এবার 90% কন্ট্রিবিউট করে। যদি এরা 10% কন্ট্রিবিউট করে, তাহলে এ হাইব্রিডের প্রতি 90% কন্ট্রিবিউট করে। তাহলে এই এটা যদি 95% কন্ট্রিবিউট করে, তার সাথে যতটা এনার্জি ডিফারেন্স হাইব্রিডের থাকবে, আর যেটা 90% কন্ট্রিবিউট করছে, তার এনার্জি ডিফারেন্স তো সেম হতে পারে না। যদি এনার্জি ডিফারেন্স সেম হয়, তাহলে তো এ 90%-এর জায়গায় 95%ই কন্ট্রিবিউট করার কথা। কিন্তু এ যদি 5% কন্ট্রিবিউট করে, বি যদি 5% কন্ট্রিবিউট করে, তাহলে সি কোথা থেকে এলো? সি যেহেতু ঢুকে পড়েছে ইকুয়েশনের মধ্যে, তাই তাহলে তোমাকে এর কন্ট্রিবিউশনকে কমাতে হবে। এবার এর কন্ট্রিবিউশনকে কমানো মানে হাইব্রিডের থেকে এর এনার্জি একটু ওপরে উঠবে, কারণ যদি একই এনার্জি লেভেল আগে যে এনার্জি লেভেলে ছিল সেখানেই যদি থাকতো, তাহলে ও 95%ই কন্ট্রিবিউট করতো, কিন্তু তা কিন্তু পারছে না। তাহলে এবার যদি বি সি দুটো ক্যানোনিক্যালকে তুমি নিয়ে নাও, এবং তারপর যদি তুমি বলো যে এবার 90% কন্ট্রিবিউট করছে, তাহলে এর এনার্জি হাইব্রিডের থেকে আরো একটু উপরে উঠেছে। সেই ডিফারেন্সটাই তো রেজোনেন্স এনার্জি। তাহলে দুটো ক্যানোনিক্যাল থাকলে যা রেজোনেন্স এনার্জি, তিনটে ক্যানোনিক্যাল থাকলে তার থেকে রেজোনেন্স এনার্জি বাড়ছে। এবং তুমি যত এই ক্যানোনিক্যালের সংখ্যা বাড়াতে থাকবে, তত এর কন্ট্রিবিউশন টুয়ার্ডস হাইব্রিড কমতে থাকবে। এমন আসতে পারে যে হয়তো মেবি 75% কন্ট্রিবিউট করছে, তখন এ হয়তো এই সব জায়গায় আছে, তার মানে তখন রেজোনেন্স এনার্জি হয়ে যাবে এতটা। অতএব এইটা একটা ভীষণ ইম্পর্টেন্ট কথা, যে রেজোনেন্স ক্যানোনিক্যালের সংখ্যা যত বাড়ছে, তত তার রেজোনেন্স এনার্জি বাড়ছে। আচ্ছা, 2 নম্বর পয়েন্ট, যত ইকুইভ্যালেন্ট ক্যানোনিক্যাল বাড়বে, রেজোনেন্স এনার্জি তত বাড়বে। দেখা যায় প্রথমে আবার সেই একই কেস, একটাই ফর্ম, ওইটাই যে কোনো ওইটাই অ্যাকচুয়াল ফর্ম, ওইটাই একটাই সিঙ্গেল লুই স্ট্রাকচার। অতএব আমি যদি ধরে নিই যে তার নাম হচ্ছে এ, তাহলে এ 100% কন্ট্রিবিউট করছে ওই স্ট্রাকচারটা, সিঙ্গেল লুই স্ট্রাকচার। এইবার তুমি যদি ওই লুই স্ট্রাকচারের অল্টারনেটিভ লুই স্ট্রাকচার রাখতে পারো, মেবি তুমি আরেকটা স্ট্রাকচার রাখতে পারো যেটা 5% কন্ট্রিবিউট করে, এটা 95% কন্ট্রিবিউট করে, তাহলে রেজোনেন্স এনার্জি এতটা। এবার তারপরে ধরো এর কন্ট্রিবিউশন কমে গিয়ে 90% হলে একটা থার্ড ক্যানোনিক্যাল এসে হাজির হয়েছে, সো অন অ্যান্ড সো ফোর্থ, তাহলে রেজোনেন্স এনার্জি বাড়ছে। যদি 4 নম্বর ক্যানোনিক্যাল এসে যায়, তাহলে রেজোনেন্স এনার্জি আরো বাড়ছে, কারণ এর কন্ট্রিবিউশন ক্রমাগত এইখান থেকে এইখানে এর কন্ট্রিবিউশন ক্রমাগত কমছে। এটা 100 ছিল, এটা 95 হয়েছে, এটা 90 হয়েছে, তাহলে এটা 80 হয়েছে, তার মানে এর এনার্জি ক্রমাগত বাড়ছে। হাইব্রিডের সাথে তার এনার্জি ডিফারেন্স ক্রমাগত বাড়ছে, রেজোনেন্স এনার্জি বাড়ছে। বাট এর কন্ট্রিবিউশন টুয়ার্ডস দ্য হাইব্রিড, এটা ডিক্রিজ করছে। এবার আমাদের এই সেকেন্ড ক্লজটার প্রতিপাদ্য বিষয়টা হচ্ছে, যদি ইকুইভ্যালেন্ট ক্যানোনিক্যাল, তখন আমি কম্পেয়ার করছি এই সিচুয়েশনের সঙ্গে এই সিচুয়েশন। যখন এ 95% কন্ট্রিবিউট করছে, তখন এর এনার্জিটা এখানে, আর বি 5% কন্ট্রিবিউট করছে, এর বির এনার্জিটা এখানে। এবার এই বি যদি ইকুইভ্যালেন্ট হয়, এবি যদি ইকুইভ্যালেন্ট হয়, তাহলে বাই ম্যাথমেটিক্যাল ডিডাকশন আমাকে বলতেই হবে যে এও 50% কন্ট্রিবিউট করছে, বিও 50% কন্ট্রিবিউট করছে। তাহলে উপরের ছবিটা দেখো, এর কন্ট্রিবিউশন 100% থেকে শুরু করে যত 80%-এর দিকে যাচ্ছে, তত ক্রমাগত এর এনার্জি উপরে উঠছে।
তাহলে এ যদি এখানে 95% কন্ট্রিবিউট করে, এ 95%, বি 5%, মানে এরা কখনোই ইকুইভ্যালেন্ট হতে পারে না, কারণ ইকুইভ্যালেন্ট হলে ইকুয়াল কন্ট্রিবিউশন হতো। সেকেন্ড সিচুয়েশনটা সেইটাকে ইগনোর করছে, যেখানে এ 50% কন্ট্রিবিউট করছে, তা এ তো এখানে 95 ছিল, 95 থেকে যদি তার কন্ট্রিবিউশন 50%-এ নেমে আসে, তাহলে তার এনার্জি কি হবে? তার এনার্জি হাইব্রিডের থেকে আরো অনেক উপরে উঠে যাবে। এবার এ আর বি দুটোই তো ইকুইভ্যালেন্ট, তাহলে দুটোর মধ্যে কোনোটাই লেস স্টেবল মোর স্টেবল নয়, দুটোর ইকুয়াল স্টেবিলিটি। তাহলে হাইব্রিডের থেকে এর এনার্জি ডিফারেন্স এখানে যা ছিল তার তুলনায় এখানে অনেক বেড়ে গেছে, এবং তার মানে তোমার রেজোনেন্স এনার্জি বাড়ছে। এবার যদি তিনটে ইকুইভ্যালেন্ট ক্যানোনিক্যাল হয়, তিনটে ইকুইভ্যালেন্ট ক্যানোনিক্যাল হলে কোনো ক্যানোনিক্যাল 50% কন্ট্রিবিউট করতে পারবে না, প্রত্যেকে ইকুয়ালি 33.3% কন্ট্রিবিউট করবে, এবং 50%-এ যদি রেজোনেন্স এনার্জি এত হয়, তো এর এনার্জি 33% যখন হবে, মানে কন্ট্রিবিউশন যখন 33% হবে, তখন এর এনার্জি তো অনেক উপরে উঠবে, আরো উপরে উঠবে, ইট উইল গো আপ ফার্দার, অ্যান্ড দেন ইউর রেজোনেন্স এনার্জি উইল ইনক্রিজ ইভেন মোর। এবার যদি তোমার চারটে, আমি আঁকিনি এখানে, তুমি ভাবতে পারো থিওরিটিক্যালি যদি চারটে হয়, তাহলে এভরিবডি উইল কন্ট্রিবিউট 25%. সো হোয়াট ইজ হ্যাপেনিং হিয়ার is that as you go on increasing the number of the equivalent canonicals, the contribution of one particular canonical towards the hybrid decreases. And as we have already established logically, as the contribution of one particular canonical, which happens to be the most stable canonical for the non-equivalent scenario, সেখানে তার কন্ট্রিবিউশন টুয়ার্ডস ওভারঅল স্ট্রাকচার যত কমতে থাকে, 95 থেকে 90, 90 থেকে 80 যত কমতে থাকে, তত তার সাথে হাইব্রিডের এনার্জি ডিফারেন্স বাড়তে থাকে, এবং যত বাড়তে থাকে তত রেজোনেন্স এনার্জি বাড়তে থাকে। হোপফুলি এই জিনিসটা তোমাদের কাছে ক্লিয়ার হবে। এবার আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে যে এইটা কি করে বুঝবো যে কোনটা মোর কন্ট্রিবিউটিং, কোনটা লেস কন্ট্রিবিউটিং। সেটা না বুঝলে তো আমরা রেজোনেন্স এনার্জি সম্বন্ধে ধারণা করতে পারবো না। এবং এটার আরেকটা ডিপ ইমপ্লিকেশন আছে, সেটা হচ্ছে একটা মলিকিউলের যদি ডিফারেন্ট রেজোনেন্স ক্যানোনিক্যাল হয়, তাহলে তার রিঅ্যাক্টিভিটি ইত্যাদি এইসব আমরা জাজ করবো কি করে? আমরা কোন সময় কোন জায়গাটায় কোন জিনিসটা ইউজ করবো, কোন ক্যানোনিক্যালটা কখন ইউজ করতে হবে আমরা বুঝবো কি করে? কোন ক্যানোনিক্যালটা ওই মলিকিউলটার রিঅ্যাক্টিভিটিকে সবচেয়ে বেশি জাস্টিফাই করে, সেটা আমরা ধারণা করবো কি করে? তার জন্য আমাদের কিছু কিছু এম্পিরিক্যাল রুল, কোয়ালিটেটিভ কতগুলো মানে রুল রয়েছে। সে রুলগুলো হচ্ছে, 1 নম্বর রুল হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট রেজোনেন্স ফর্ম তাদের গ্রেটেস্ট নাম্বার অফ ফিল্ড অক্টেট থাকবে, অর্থাৎ যে কটা অ্যাটম আছে তার মধ্যে যে কটার অক্টেট থাকতে পারে, হাইড্রোজেনের অবভিয়াসলি থাকতে পারে না, কিন্তু যার যার অক্টেট থাকতে পারে, তোমাকে রেজোনেন্স ক্যানোনিক্যালগুলোকে আঁকার পরে বিচার করতে হবে যে অক্টেটের সংখ্যা সব থেকে বেশি কোথায় আছে, ম্যাক্সিমাইজড অক্টেট কোথায় আছে। যেখানে আছে সেটা হচ্ছে মেজর কন্ট্রিবিউটার। যেমন ধরো ফর্মালডিহাইড, তুমি যদি এই ইলেকট্রনটাকে এখানে শিফট করে দাও, তাহলে অক্সিজেনের মাথায় মাইনাস, কার্বনের মাথায় প্লাস, তাহলে অবভিয়াসলি একটা সিচুয়েশন তৈরি হলো যেখানে কোনো নিউক্লিয়াসকে তুমি সরাওনি, অক্সিজেনের অক্টেট ভায়োলেট হয়নি, কার্বনের অক্টেট ভায়োলেট হয়েছে কিন্তু অক্টেট বাড়েনি। তো যা যা নিয়ম মেনে রেজোনেন্স স্ট্রাকচার আঁকার কথা সেগুলো সব ঠিকই আছে, টোটাল নাম্বার অফ ইলেকট্রন সেম আছে, টোটাল নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন সেম আছে, কেবলমাত্র পাই বন্ড ভেঙেছি, সমস্ত জিনিস ওইগুলো সব একই রকম আছে। থাকার পরে আমি যেটা দেখছি সেটা হলো যে এবার এই দুটো ক্যানোনিক্যাল ইকুইভ্যালেন্ট নয়, কারণ একবার 4 সেপারেশন হয়েছে, আরেকবার 4 সেপারেশন হয়নি। তাহলে এই দুটোর মধ্যে কোনটা মেজর কন্ট্রিবিউটিং হবে বা কোনটা মোর স্টেবল ক্যানোনিক্যাল হবে, মানে যদি এরা অ্যাকচুয়ালি এক্সিস্ট করতো তাহলে এদের মধ্যে সবচেয়ে বেশি স্টেবল কোনটা হতো। তো সেখানে এম্পিরিক্যাল রুলটা হচ্ছে অক্টেট যেখানে যেখানে বেশি ফিল্ড আছে সেই জায়গাটাতে সেটা মোর কন্ট্রিবিউটিং বা মোর স্টেবল। তাহলে এই কার্বনটার অক্টেট আছে, এই অক্সিজেনটার অক্টেট আছে, এখানে অক্সিজেনের অক্টেট আছে কিন্তু কার্বনের অক্টেট নেই, অটোমেটিক্যালি এইটার কন্ট্রিবিউশন টুয়ার্ডস ওভারঅল স্ট্রাকচার, এই ফর্মটার কন্ট্রিবিউশন টুয়ার্ডস ওভারঅল স্ট্রাকচার সেটা এই ফর্মের কন্ট্রিবিউশনের থেকে বেশি হবে। সেটা আমরা বুঝবো কি করে? যদি এরা ইকুয়ালি কন্ট্রিবিউটিং হতো, তাহলে কার্বন অক্সিজেন যে ডাবল বন্ডটা আছে না, সেটা সিঙ্গেল বন্ডও হতো না, ডাবল বন্ডও হতো না, হাফ ওয়ে বিটুইন দ্য সিঙ্গেল অ্যান্ড ডাবল বন্ড হতো, অর্থাৎ ওর বন্ড লেন্থটা এমন হতো যে সেটা কার্বন অক্সিজেন ডাবল বন্ড এবং কার্বন অক্সিজেন সিঙ্গেল বন্ডের ঠিক মাঝামাঝি জায়গায় থাকতো, বন্ড অর্ডারটা 1.5 হতো। সেটা কিন্তু হয় না, এটা মোর লাইক এ ডাবল বন্ড, লেস লাইক এ সিঙ্গেল বন্ড। তার মানে হচ্ছে যে ক্যানোনিক্যাল এটা সিঙ্গেল বন্ড অবস্থায় আছে তার কন্ট্রিবিউশন, অর্থাৎ সেকেন্ড ক্যানোনিক্যালটার কন্ট্রিবিউশন টুয়ার্ডস দ্য ওভারঅল স্ট্রাকচার কম, আর যেখানে এটা ডাবল বন্ড হিসেবে আছে, সি ডাবল বন্ডটা ডাবল বন্ড হিসেবে আছে, সিও বন্ডটা, অর্থাৎ ফার্স্ট ক্যানোনিক্যালটা তার কন্ট্রিবিউশন বেশি। ঠিক তার পাশেরটাও এই একই এক্সাম্পল, তুমি এটা ভেরিফাই করে দেখতে পারো। এবার এরকম কিছু কিছু জিনিস দেখা যায় যেখানে পাই বন্ডটাকে সরিয়ে আমরা কোনো একটা অ্যাটমের মাথায় নেগেটিভ চার্জ দিচ্ছি, তো সেখানে
কোন দিকে সরাবো সেটার কোনো গাইড কি আছে? সেটা হচ্ছে যে যেমন ধরো এই যে কম্পাউন্ডটা, এই কম্পাউন্ডটার নাম হচ্ছে বেনজিন, এখানে দুটো সি ডাবল বন্ডেড ও আছে। দুটো সি ডাবল বন্ডেড ও থাকা মানে এই জায়গাটাতে তুমি এইখানে একটা রেজোনেন্স স্ট্রাকচার আঁকার জন্য এরকম ভাবে ইলেকট্রন সরিয়ে দিতে পারো, তাহলে তুমি এইটা পাবে। আর আরেকটা তুমি করতে পারো, সেটা হচ্ছে যে তুমি যদি উল্টোটা করো, এইবার কার্বন অক্সাইড বন্ড ভেঙে যদি তুমি কার্বনের উপরে নেগেটিভ চার্জ নিয়ে চলে আসো, তাহলে অক্সিজেনের মাথায় প্লাস চার্জ চলে যাবে। এখানেও বাকি সব কিছু ঠিকই আছে, কার্বনের অক্টেট আছে, অক্সিজেনের অক্টেট নেই, কিন্তু অক্টেট এক্সপ্যান্ডও করেনি, কোনো অ্যাটম সরেনি, টোটাল নাম্বার অফ ইলেকট্রন সেম আছে, ব্লা 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 সব ঠিক আছে, কিন্তু এটাকে ইনসিগনিফিক্যান্ট ধরা হয়। কেন ধরা হয়? তার কারণ অক্সিজেন এতই ইলেকট্রোনেগেটিভ, অক্সিজেন, নাইট্রোজেন, এদের ক্ষেত্রে আমরা কখনো তাদের অক্টেটকে ভায়োলেট করতে পারি না। আমরা অক্টেটকে ভায়োলেট করতে পারি না। যেমন ধরো এইটাতে অক্সিজেনের মাথায় প্লাস চার্জ আছে, এতে কিন্তু কোনো সমস্যা নেই। অক্সিজেনের মাথায় ফরমাল প্লাস চার্জ, কিন্তু অক্সিজেনের অক্টেট ফিল্ড, তিনটে সিগমা বন্ড, একটা লোন পেয়ার। সো দিস ইজ এ পারফেক্টলি অ্যাকসেপ্টেবল রেজোনেন্স ক্যানোনিক্যাল। হ্যাঁ, এটার যদি আরেকটা রেজোনেন্স ক্যানোনিক্যাল আঁকতে হয়, তাহলে তোমাকে এই বন্ডটাকে ভেঙে মাথায় দিয়ে দিতে হবে, তুমি এটা পেয়ে যাবে ফর শিওর, কোনো অসুবিধা নেই। কিন্তু কেউ যদি এইটা বলে যে অক্সিজেনের মাথায় একটা লোন পেয়ার আর দুটো সিগমা বন্ড, আর তার মাথায় হচ্ছে টোটাল দুটো প্লাস চার্জ, আর কার্বনের মাথায় মাইনাস চার্জ, দ্যাট ইজ ডেফিনেটলি নট ওকে। এটা হবে না। তুমি যদি অ্যাসিটোনের একটা রেজোনেন্স ক্যানোনিক্যাল ফর্ম আঁকো এইটা, সো দ্যাটস পারফেক্টলি ওকে, কারণ কার্বনের মাথায় প্লাস চার্জ আছে, অক্টেট ল্যাক করছে। কার্বন হচ্ছে অত বেশি ইলেকট্রোনেগেটিভ নয়, অক্সিজেনের মাথায় 8টা ইলেকট্রন আছে, মাইনাস আছে, অক্টেট ফিল্ড আছে, অক্টেট এক্সপ্যান্ড করেনি, এবং অক্সিজেন ইলেকট্রোনেগেটিভ, অতএব নেগেটিভ চার্জটাকে নিয়ে এসে স্যাটিসফাইড থাকতে পারে, কোনো অসুবিধা নেই। কার্বনের মাথায় প্লাস, অক্সিজেনের মাথায় মাইনাস ইজ অ্যাকসেপ্টেবল, কিন্তু কার্বনের মাথায় মাইনাস, অক্সিজেনের মাথায় প্লাস, এবং সেই প্লাসটা আবার অক্টেট ফিল্ড না হওয়া প্লাস, এটা হচ্ছে অক্টেট ফিল্ড হওয়া প্লাস, আর এই প্লাসটা হচ্ছে অক্টেট ফিল্ড না হওয়া প্লাস। এখানে দেখো তিনটে সিগমা বন্ড, একটা লোন পেয়ার, তার মানে অক্টেট ইজ ফিল্ড। সেটা তো এইচ3ও প্লাসেই থাকে। এইচ3ও প্লাসে তুমি যদি দেখো অক্সিজেনের মাথায় একটা লোন পেয়ার, তিনটে হাইড্রোজেনের সঙ্গে সিগমা বন্ড, তিনটে সিগমা বন্ড, তাহলে এইচ3ও প্লাসটা হামেশাই এক্সিস্ট করে। তুমি যে ডাইলুট এইচসিএল এর বোতল হাতে করে ল্যাবরেটরি বেঞ্চে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছ, তুমি কোটি কোটি এইচ3ও প্লাস মলিকিউলকে ট্রান্সপোর্ট করে নিয়ে যাচ্ছ, তবে এইচ3ও প্লাস তো থাকে, তোমার শরীরের মধ্যেই এইচ3ও প্লাস রয়েছে, তোমার পাকস্থলীর মধ্যেই রয়েছে। কিন্তু এইটা ইম্পসিবল, এটাকে আমাদের ইনসিগনিফিক্যান্ট ধরতে হবে, বিকজ অক্সিজেন সো মাচ ইলেকট্রোনেগেটিভ যে অক্টেট ভায়োলেট করবে। ভায়োলেট মানে অক্টেট বাড়ছে না, বাড়বে তো নাই, অক্টেট কমবেও না, এবং তার উপর মাথায় প্লাস চার্জ আসবে, এসব হবে না, এটা আমরা নিতে পারবো। আচ্ছা, রুল টু কি বলছে? বলছে যত ফর্মাল চার্জের সংখ্যা কম হবে, চার্জ সেপারেশন যত কম হবে, তত তার স্টেবিলিটি বেশি। যেমন এক্স, ওয়াই আর জেড, তিনটে ফর্মকে আমরা দেখছি। একটা ফর্মের জন্য এই কম্পাউন্ডটার এই যে লিঙ্কেজটা, এটাকে আমরা অ্যামিডিং বলতে পারি, অ্যামিডিং ফাংশনাল গ্রুপ। তো এখানে আমরা ফার্স্টে একটা পাই ইলেকট্রনকে সরিয়ে মাথায় দিয়ে দিলাম, কার্বনের মাথায় প্লাস, নাইট্রোজেনের মাথায় মাইনাস, ওকে, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। নাইট্রোজেন নেগেটিভ পেয়েছে, কার্বন প্লাস হয়েছে, কার্বন অক্টেট নেই, অসুবিধা নেই, কার্বন পারে অক্টেট ছাড়াও একটা ডেফিনিট স্ট্রাকচার আমরা ওর জন্য আঁকতে পারি, অক্সিজেনের জন্য যেন আঁকতে পারি বা নাইট্রোজেনের জন্য আঁকতে পারি না। কিন্তু কার্বনের মধ্যে প্লাস চার্জ রেখে অক্টেটকে রাখার কোনো দরকার নেই আমার এখানে, তার কারণ পাশের নাইট্রোজেনটা লোন পেয়ার আছে, বলে আমরা এইটা করতে পারি। যদি এটা করি, তাহলে আমরা থার্ড ক্যানোনিক্যালটা পাবো, জেডকে পাবো, যেখানে দেখো নাইট্রোজেনের অক্টেট ফিল্ড, কার্বনের অক্টেট ফিল্ড, এই নাইট্রোজেনটার অক্টেট ফিল্ড, তাহলে জেডের কন্ট্রিবিউশন ওয়াই এর কন্ট্রিবিউশনের থেকে বেশি হবে, কারণ আমরা ফার্স্ট রুল থেকে জানি যে অক্টেট যত বেশি ফিল্ড থাকবে, তত তার কন্ট্রিবিউশন বেশি হবে। তো এখানে তো কার্বনের অক্টেট ফিল্ড ছিল না, নাইট্রোজেন দুটোর অক্টেট ফিল্ড থাকলেও, তাহলে জেডের কন্ট্রিবিউশন ওয়াই এর কন্ট্রিবিউশন থেকে বেশি। এবার দেখতে হবে এক্স আর জেডের মধ্যে কোনটা বেশি। এক্সে দেখো সবাই অক্টেট ফিল্ড, কার্বন অক্টেট ফিল্ড, নাইট্রোজেন দুটোই অক্টেট ফিল্ড, সেটা এখানেও সত্যি। তাহলে রুল টুটা কাজে লাগবে, সেখানে বলছে যে জেডের চার্জ সেপারেশন আছে, একটা জায়গায় প্লাস, একটা জায়গায় মাইনাস, কিন্তু এক্স এর কোথাও কোনো চার্জ সেপারেশন নাই। তাহলে এই জায়গাটাতে আমরা সেফলি কনক্লুড করতে পারি যে এক্স is greater than z is greater than y as far as the stability is concerned, estimated stability is concerned, because these things do not exist in reality, and moreover their contribution towards the overall structure of this molecule, তার মানে এটা বেসিক্যালি এক্স এর মতোই দেখতে মলিকিউলটা, যদিও তার মধ্যে খানিকটা চার্জ সেপারেটেড ফর্মের কন্ট্রিবিউশনও থাকবে। ওকে, এবার যদি দেখা যায় যে চার্জ সেপারেশন করতে করতে যদি এরকম হয়ে যায় যে নতুন চার্জ তৈরি হচ্ছে এবং ফর্মাল চার্জের সংখ্যা অনেক বেড়ে গেছে, তাহলে সেটাকে আমরা নেগলেক্ট করার চেষ্টা করি। নতুন চার্জ তৈরি হলেই যে তাকে বাদ দিয়ে দিতে হবে তা তো নয়, কারণ এখানে তো কোনো চার্জ ছিল না, কিন্তু এখানে প্লাস মাইনাস চার্জ তৈরি হয়েছে। কিন্তু এরকম সিস্টেম হতে পারে যেখানে অস্বাভাবিক বেশি সংখ্যক ফর্মাল চার্জ তৈরি হয়ে গেছে, যেমন ধরো অ্যাসিটেট, ফর্মেটের হায়ার আয়ন, এখানে হাইড্রোজেন থাকলে ফর্মেট, এখানে মিথাইল আছে বলে অ্যাসিটেট। তো অ্যাসিটেটের যে রেজোনেন্স স্ট্রাকচার, সেটা আমরা এরকম একটা আঁকতে পারি, এবং আমরা দেখতেই পাচ্ছি যে এই দুটো ফর্ম হচ্ছে ইকুইভ্যালেন্ট, এটা কমন সেন্স, এই দুটো ফর্ম ইকুইভ্যালেন্ট।
নতুন কোনো নেগেটিভ চার্জ আমরা তৈরি করিনি। কিন্তু কেউ যদি বলে যে আমি এইটা করবো, কার্বনিলের তো এটা করা যায়, কার্বনের মাথায় প্লাস চার্জ দাও, অক্সিজেনের মাথায় মাইনাস চার্জ দাও, এটাকে আমরা কিন্তু নিতে পারবো। অ্যাপারেন্টলি এগুলো সবই ঠিকঠাক আছে, কার্বনের অক্টেট ভ্যালে অক্টেট স্যাটিসফাইড নয়, কিন্তু কার্বন তো প্লাস চার্জ নিতে পারে। অক্সিজেনের মাথায় নেগেটিভ চার্জ উইথ 6 ইলেকট্রনস অ্যান্ড 1 সিগমা বন্ড, ওকে, দুটো অক্সিজেনের ক্ষেত্রেই তাই। বাট যেটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে যে এখানে ইউ হ্যাভ টু মেনি চার্জেস। অলরেডি তোমার একটা নেগেটিভ চার্জ ছিল, সেখানে নতুন করে আবার একটা প্লাস মাইনাস চার্জ সেপারেশন তুমি করো না। ওভারঅল চার্জ সেপারেশন যা হয়েছে তাতে তোমার ওভারঅল চার্জটা নেগেটিভই আছে, কিন্তু চার্জ সেপারেটেড ক্যানোনিক্যালটা কিন্তু এখানে কন্ট্রিবিউশন এত কম হবে যে সেটাকে আমরা ইনসিগনিফিক্যান্ট ধরতে পারি। রুল 3, চার্জ সেপারেশন যখন করবে তখন তো তোমাকে এটা মাথায় রাখতেই হবে যে ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের উপরে নেগেটিভ চার্জ আর ইলেকট্রো পজিটিভ এলিমেন্টের উপরে পজিটিভ চার্জ। এছাড়াও যদি দুটো ক্যানোনিক্যাল থাকে যেখানে ধরো একটা নেগেটিভ চার্জটা দুটো জায়গায় ঘুরছে, আমাদের গোল হচ্ছে ডিলোকালাইজেশনটাকে ম্যাক্সিমাইজ করা, যেটা আমরা এখানে করেছিলাম, দুটো অক্সিজেনের উপরে নেগেটিভ চার্জটাকে ডিলোকালাইজ করে দিয়েছি। কিন্তু আমাদের এই জায়গাটাতে এখানে আমরা এই অক্সিজেনের জায়গায় একটা CH2 মাইনাস দিয়েছি, এই ধরনের জিনিসকে বলা হয় ইনোলেট। এবারে এই সিস্টেমটার ক্ষেত্রে এই যে ইনোলেটটা, এর CH2 মাইনাস তার পাশে C ডাবল বন্ডেডও, তার C ডাবল বন্ডেড হচ্ছে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, ও ইলেকট্রন টানবে, তার মানে তুমি এরকম ভাবে দিতে পারো। এখানে সবকিছু ঠিকঠাক আছে, নতুন করে চার্জ সেপারেশন করনি, অক্টেট ফিল্ড আপ আছে সবার, কোনো হাইড্রোজেন মুভ করেনি, কিচ্ছু হয়নি, টোটাল নাম্বার অফ ইলেকট্রন সব ঠিক আছে, যা যা বলা হয়েছিল সব ঠিক আছে। কিন্তু এই দুটোর মধ্যে তাহলে দুটো তো ইকুইভ্যালেন্ট নয়, দুটো যে ইকুইভ্যালেন্ট নয় তার প্রমাণ হচ্ছে একটাতে কার্বন নেগেটিভ, একটাতে অক্সিজেন নেগেটিভ, তাহলে কোনোভাবেই তারা ইকুইভ্যালেন্ট নয়। তাহলে এদের মধ্যে কোনটা মোর স্টেবল হবে এবং কোনটা মোর কন্ট্রিবিউটিং হবে? অবভিয়াসলি অক্সিজেনের মাথায় নেগেটিভ চার্জ থাকলে বেটার, কম্পেয়ার টু হোয়াট? কম্পেয়ার টু কার্বনের মাথায় যদি থাকে, তাহলে এই ক্যানোনিক্যালটার কন্ট্রিবিউশন বেশি, এই ক্যানোনিক্যালটার কন্ট্রিবিউশন কম। অর্থাৎ এই সিস্টেমটাকে বলা হয় ইনোলেট আয়ন। তোমাকে যদি বলা হয় যে ইনোলেট আয়নে কার্বনের উপরেও নেগেটিভ চার্জ থাকে, অক্সিজেনের উপরেও নেগেটিভ চার্জ থাকে, তো রেজোন্যান্স হাইব্রিডে কোন অ্যাটমটার উপরে নেগেটিভ চার্জের শেয়ারটা বেশি থাকবে? তো কমন সেন্স বলছে যে অক্সিজেনের উপরে বেশি থাকবে, এবং রেজোন্যান্সও সেই কথাই বলছে যে অক্সিজেনের উপর নেগেটিভ চার্জ যদি দাও, কার্বনের উপর নেগেটিভ চার্জেস থেকে সেই ক্যানোনিক্যালের কন্ট্রিবিউশন টুয়ার্ডস ওভারঅল স্ট্রাকচার বেশি হবে। এটা তো ইনফ্যাক্ট পরীক্ষায় আসে, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এই কম্পাউন্ডটা 3টে রেজোন্যান্স ক্যানোনিক্যাল আঁকা যায়। প্রথমে কার্বনটার অক্টেট নেই, একবার তুমি অক্সিজেন দিয়ে অক্টেটটা ফিল আপ করলে, তাহলে কার্বন অক্সিজেন ডাবল বন্ড হলো। আর একবার নাইট্রোজেন দিয়ে ফিল আপ করলে, যদি নাইট্রোজেন দিয়ে ফিল আপ করো, খেয়াল করো না কার্বন পেন্টাভ্যালেন্ট হয়ে যাচ্ছে, অতএব এটাকে তোমার নিউট্রাল করে দিতে হবে, তাহলে তুমি এই ক্যানোনিক্যালটা পাবে। আচ্ছা, XYZ এর মধ্যে কার্বনের এখানে অক্টেট ল্যাক করছে, কিন্তু এখানে কার্বনের অক্টেট আছে, অক্সিজেনের অক্টেট আছে, নাইট্রোজেনের অক্টেট আছে, এখানেও নাইট্রোজেনের আছে, কার্বনের আছে, অক্সিজেন আছে, তার মানে এক্স এর তুলনায় Y আর Z এদের কন্ট্রিবিউশন বেশি। এবার Y আর Z এর মধ্যে কোনটার কন্ট্রিবিউশন বেশি? Y এ দেখা যাচ্ছে অক্সিজেনের মাথায় প্লাস চার্জ, অক্টেট ফিল্ড প্লাস চার্জ, আর Z এ হচ্ছে নাইট্রোজেনের মাথায় প্লাস চার্জ, অক্টেট ফিল্ড প্লাস চার্জ। তো নাইট্রোজেন এবং অক্সিজেনের মধ্যে অক্সিজেন হচ্ছে বেশি ইলেকট্রোনেগেটিভ, তাহলে প্লাস চার্জকে অক্টেট ফিল্ড অবস্থাতেও ও খুব পছন্দ করে না, যদি সম্ভব হয় তাহলে ও প্লাস চার্জকে গেট রিড করতে চায়। এবং যেহেতু এখানে নাইট্রোজেনটা লেস ইলেকট্রোনেগেটিভ, অক্সিজেনটা মোর ইলেকট্রোনেগেটিভ, তাহলে নাইট্রোজেনের মাথায় প্লাস চার্জওয়ালা ক্যানোনিক্যালটা বেশি হবে। এবার তুমি বলতে পারো যে কার্বন তো এই তিনটের মধ্যে সব থেকে বেশি ইলেকট্রো পজিটিভ, তাহলে কার্বনের মাথায় প্লাস চার্জ রাখলে সেটাই তো সবচেয়ে বেশি স্টেবল হওয়ার কথা। সেটা কিন্তু হবে না, তার কারণ কার্বনের মাথায় প্লাস চার্জ যখন আছে তখন অক্টেট টিবে, অক্টেটটা ভীষণ ইম্পর্টেন্ট, ওটা সবার আগে দেখতে হবে। যদি ওটা থাকে, তারপরে যদি কারো মাথায় প্লাস চার্জ থাকে, তখন তুমি দেখো যে এরকম অন্য কারো মাথায় সেই প্লাস চার্জটাকে চালান করে দেওয়া যায় কিনা, যেখানে ইলেকট্রোনেগেটিভিটি একটু কম। যেমন তুমি এই জায়গাতে অক্সিজেনের মাথায় প্লাস চার্জকে নিউট্রালাইজ করছো, কার্বন নাইট্রোজেনের মাথায় প্লাস চার্জকে নিয়ে আসছো, কিন্তু এভরিথিং এলস হ্যাজ অক্টেট, তাহলে জেড এর কন্ট্রিবিউশন বেশি, তারপরে ওয়াই, তারপরে এক্স। এবার একটা ক্লাসিক এক্সাম্পল আমরা দু একটা দিয়েছি, একটা হচ্ছে ডায়াজোমিথেন। ডায়াজোমিথেনটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। ডায়াজোমিথেনের আমরা 4খানা ক্যানোনিক্যাল লিখেছি এবং এখানে অ্যারোগুলো মুভ করিয়ে করিয়ে দেখানো আছে। এখানে প্রথমে 1, 2, 3 ক্যানোনিক্যাল পরপর আঁকা যায়, আর 1 নম্বর থেকে তুমি 4 নম্বর ক্যানোনিক্যাল আঁকতে পারো। এবার দেখা যাচ্ছে এই সবকটা ক্যানোনিক্যালের মধ্যে এইখানে কার্বনের অক্টেট ল্যাক করেছে, এখানে অক্টেট সবার ভর্তি, এখানে অক্টেট সবার ভর্তি। এই জায়গাটাতে নাইট্রোজেনের অক্টেট ল্যাক করে গেছে, অতএব এটা ভীষণ রকমের বাজে সিচুয়েশন, এটাকে আমরা অলমোস্ট বাদ দিতে পারি। অনেক সময় এইটাকে অনেক বইতে এটাকে পুরো বাদ দিয়ে দেয়, এটাকে ধরেই না, এটাকে ক্যানোনিক্যাল ভ্যালিড ক্যানোনিক্যাল বলে ধরেই না। কিন্তু আবার অনেক বইতে এটা ধরেছে। অক্সিজেনটাকে যেরকম অক্সিজেনের মাথায় প্লাস চার্জ উইদাউট অক্টেট সেটাকে যেরকম একেবারে ট্যাবু বলে ধরা হয়, নাইট্রোজেনটাকে অনেক সময় সেটা করা হয় না, কিন্তু অনেক বইতে আবার এটাকেও বাদ দিয়ে দেয়। কিন্তু আমরা এটাকে নিয়েছি 4টে ক্যানোনিক্যালের মধ্যে, আমরা এটাকে প্রথমেই বাদ দিয়ে দিলাম। এবার এই 3টে ক্যানোনিক্যালের মধ্যে এইটা অবভিয়াসলি আগে বাদ চলে যাবে, তার কারণ হচ্ছে যে এর তো কোনো নাইট্রোজেনের অক্টেট থাকলেও কার্বনের অক্টেট তো নেই,
কার্বন অক্টেট নেই। এইখানটায় অবভিয়াসলি একটা জিনিস একটু মিস হয়েছে, এই নাইট্রোজেনটার মাথায় দুটো ইলেকট্রন থাকবে, লোন পেয়ার থাকবে, কারণ অক্টেট ফিল্ড আপ হয়ে আছে। সবারই যখন দেখানো হয়েছে তখন ওখানটাও দেখানো উচিত। তো এটা তুমি স্টাডি মেটেরিয়ালে কারেকশন করে নিও। কিন্তু এবার তাহলে কম্পিটিশনটা হচ্ছে 1 আর 2 এর মধ্যে, যে অক্টেট সবার ফিল্ড, কিন্তু একবার কার্বনের মাথায় অক্টেট, একবার নাইট্রোজেনের মাথায়, একবার কার্বনের মাথায় নেগেটিভ, একবার নাইট্রোজেনের মাথায় নেগেটিভ। তো নাইট্রোজেন মোর ইলেকট্রোনেগেটিভ, তাহলে 2 নম্বরের কন্ট্রিবিউশন টুয়ার্ডস ওভারঅল স্ট্রাকচার বেশি হবে কম্পেয়ার টু 1। 1 এর কন্ট্রিবিউশন 3 এর থেকে বেশি হবে, কারণ এখানে কার্বন ল্যাক্স অক্টেট। আর 3 এর কন্ট্রিবিউশন 4 এর থেকে বেশি হবে, কারণ এখানে somebody lacks octet but it is carbon, আর এখানে somebody lacks octet but it is the nitrogen which is more electronegative, therefore without octet it is very 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 bad. কাজে এর স্টেবিলাইজেশন যদি তুমি বলো, তার যে অর্ডার সেটা হচ্ছে 2 greater than 1 greater than 3 greater than 4, much much greater than 4। 4 কে তুমি অনেক সময় বাদও দিয়ে দিতে পারো। পরীক্ষাতে যদি আসে তাহলে কিন্তু আমি বলবো 4টেই লিখো, কারণ অনেক সময় 4 নম্বর ক্যানোনিক্যালটার উপরেও মানে ওটা না লিখলে নাম্বার কেটে নেয়। এবং এই একই অর্ডার তুমি ওভারঅল ইয়ের জন্যও পাবে, ওভারঅল যেটাকে বলা হয় ওভারঅল কন্ট্রিবিউশন টুয়ার্ডস দ্য রেজোনেন্স হাইব্রিড। এরকমই আরেকটা মলিকিউল হচ্ছে ডায়াজো অ্যাসিটিক এস্টার। ডায়াজো মিথেনে যেরকম আমরা একটা N2 প্লাসের সাথে একটা CH2 মাইনাস ফ্র্যাগমেন্টকে জুড়েছিলাম, CH2 মাইনাস ফ্র্যাগমেন্টকে N2 প্লাসের সাথে জুড়েছি, সেখানে আমরা এখানে এই CH2-র একটা হাইড্রোজেনকে সরিয়ে একটা CO2 গ্রুপ দিয়ে দিয়েছি। এবার CO2 এসে যাওয়ার ফলে এখানে অনেক রকম রেজোনেন্স হতে পারে। দেখো আমরা 1 নম্বর ক্যানোনিক্যাল যেটা আমাদের নর্মাল ছিল, সেটা কার্বনের মাথায় মাইনাস, নাইট্রোজেনের মাথায় প্লাস। এই কার্বনের মাথায় মাইনাসটাকে পাশের কার্বনিলের উপর যেরকম ইনলেটে আমরা করছিলাম, খেয়াল করো এই জায়গাটা আমরা ইনলেটে যেরকম করছিলাম, C মাইনাসের পাশে যদি CO থাকে তাহলে তার পাশে ওটাকে অক্সিজেনের মাথায় চালান করে দেওয়া যায়। তো সেরকম একটা রেজোনেন্স এখানে করেছি। সেটা করার পরে আমরা নাইট্রোজেনটাকে নিউট্রালাইজ করেছি, কিন্তু নাইট্রোজেনকে নিউট্রালাইজ করে আমার হাতে অবস্থা খারাপ হয়ে গেছে। আমার হাতে একটা নাইট্রোজেন চলে এসেছে যেটা অক্টেট নেই, তার মাথায় প্লাস চার্জ, অর্থাৎ এই 3 নম্বরের খুবই খারাপ অবস্থা, এবং এটাকে তুমি ইনসিগনিফিক্যান্টও বলে দিতে পারো। আচ্ছা, 1 নম্বর থেকে আবার যদি আমি আরেকটুখানি এগোই, যদি আমি এই কার্বনের নেগেটিভ চার্জকে কার্বনিলের দিকে না নিয়ে গিয়ে N2 প্লাসের দিকে নিয়ে যাই, তাহলে টার্মিনাল নাইট্রোজেনের উপরে একটা লোন পেয়ার গেল, মাথায় মাইনাস চার্জ এলো, আর মাঝখানে নাইট্রোজেনটা একবার ইলেকট্রন পেয়ার পেলো আর একবার ইলেকট্রন পেয়ার দিয়ে দিল, তার মানে অক্টেট ফিল আপই রইল, মাথায় প্লাস চার্জ রইল। এটা 4 নম্বর ক্যানোনিক্যাল। আর আরেকটা করা যায়, সেটা হচ্ছে যে তুমি এই নাইট্রোজেনটাকে নিউট্রালাইজ করলে, এর নেগেটিভ চার্জকে কার্বনিলের উপর দিলে না, এখানে তুমি এখানে নেগেটিভ চার্জকে কার্বনিলের উপর দিয়ে দিয়েছিলে, কিন্তু এবার তুমি এটাকে নেগেটিভ চার্জকে কার্বনিলের উপর দিলে না দিয়ে তুমি যেটা করলে সেটা হচ্ছে নাইট্রোজেনটাকে নিউট্রালাইজ করার চেষ্টা করলে, কিন্তু তার ফলে তোমার আবার এইটা পেয়ে গেলে, যেটা খুব খারাপ অবস্থা। 5 নম্বরের সেটাকেও তুমি কিন্তু ইনসিগনিফিক্যান্ট বলতে পারো। এবং এই সিচুয়েশনে দাঁড়িয়ে যদি তুমি 5 আর 3 এই দুটোকে যদি বাদ দাও, তাহলে তোমার পড়ে থাকে হচ্ছে 2, 1 এবং 4। তার মধ্যে দেখা যাচ্ছে 4 নম্বরে নাইট্রোজেনের মাথায় নেগেটিভ, 2 নম্বরে অক্সিজেনের মাথায় নেগেটিভ, 1 নম্বরে কার্বনের মাথায় নেগেটিভ। তো কোথায় নেগেটিভ সবচেয়ে বেশি স্টেবল হবে? অবভিয়াসলি অক্সিজেনের মাথায়। তাহলে 2 এর কন্ট্রিবিউশন 4 এর থেকে বেশি, 4 এর কন্ট্রিবিউশন 1 এর থেকে বেশি, সব জায়গায় কিন্তু অক্টেট ফিল আপ আছে। আর যদি তুমি 3 আর 5কে যদি এই ফোল্ডের মধ্যে নিয়ে আসতে চাও, তাহলে 3 আর 5কে এই ফোল্ডের মধ্যে নিয়ে এলে প্রবলেম 2 জায়গাতেই আছে। এই নাইট্রোজেনটার অক্টেট ফিল আপ নেই, মাথায় প্লাস চার্জ আছে, এই দুটোই খারাপ। তার মধ্যে কোনটা বেশি খারাপ, বা যদি বলি যে বাংলাতে যেটা বলে মন্দের ভালো, তোর মধ্যে মন্দের ভালো কোনটা? মন্দের ভালোটা হচ্ছে যেখানে নেগেটিভ চার্জটাকে তুমি ঠিকঠাক জায়গায় রাখতে পেরেছো। পজিটিভ চার্জ নিয়ে তো তোমার হাতে হারিকেন হয়েই গেছে, কিছু করার নেই। নেগেটিভ চার্জটাকে অন্তত কোথাও রাখা গেছে কি? নেগেটিভ চার্জটাকে তুমি কার্বনের উপর না রেখে যদি তুমি অক্সিজেনের উপর রাখো তাহলে বেটার। কিন্তু সেক্ষেত্রে খেয়াল করে দেখো, এই 2, 4, 1 তার যে ওভারঅল স্টেবিলিটি বা ওভারঅল কন্ট্রিবিউশন টুয়ার্ডস ওভারঅল স্ট্রাকচার, সেটা অনেক বেশি হবে কম্পেয়ার টু 3 আর 5। এবং এখানে আমরা এতগুলো ক্যানোনিক্যাল আঁকতে পারছি, আমরা যদি এখানে এই দুটোকে বাদ দিয়ে দিই তাহলে আমাদের 3টে ক্যানোনিক্যাল হয়, এবং সেখানে অক্সিজেনের উপর নেগেটিভ চার্জ যাচ্ছে। যদি এইগুলোকে ধরি তাহলে 5টা ক্যানোনিক্যাল হয়। যদি আমরা ডায়াজোমিথেনের সবকটাকে নিই তাহলে 4টে ক্যানোনিক্যাল, যদি এটাকে বাদ দিয়ে দিই তাহলে 3টে ক্যানোনিক্যাল, কিন্তু সেখানে আমরা অক্সিজেনের উপর নেগেটিভ চার্জ দিতে পারছি না। তার ফলে ওভারঅল স্টেবিলিটি দেখা যায় যে এই যে মলিকিউলটা, এই মলিকিউলটাকে বলা হয় ইথাইল ডায়াজো অ্যাসিটেট, এটা একটা ইথাইল এস্টার। তার ওভারঅল স্টেবিলিটি, যেহেতু নাম্বার অফ রেজোনেন্স ক্যানোনিক্যাল বেশি, আমরা এটাকে দেখেছি নাম্বার অফ রেজোনেন্স ক্যানোনিক্যাল বেশি হলে কি হয়? রেজোনেন্স এনার্জি বাড়ে। রেজোনেন্স এনার্জি বাড়ে মানে সিস্টেম স্টেবিলাইজড হয়, অর্থাৎ রেজোনেন্স স্টেবিলাইজেশন বৃদ্ধি পায়। তাহলে এইটাকে টিপিক্যালি এই কোশ্চেনটাও দেয় যে ইথাইল ডায়াজো অ্যাসিটেট মোর রেজোনেন্স স্টেবিলাইজড দেন ডায়াজোমিথেন। আরেকটা ইস্যু এখানে আছে,
সেটা হচ্ছে তুমি এখানটায় কিন্তু এই যে কার্বনিল অক্সিজেন, সেই কার্বনিল অক্সিজেনের জন্য রেজোনেন্স স্ট্রাকচার আঁকতে পারো, এবং সেখানে যদি তুমি করো তাহলে এখানে অলরেডি চার্জ সেপারেশন হয়েছিল, এখানে 4খানা ফর্মাল চার্জ এসছে। এই যে 6 নম্বর এই ধরনের যে সিস্টেমগুলো, এই সিস্টেমগুলোকে আমরা একদম, এটা আমাদের আমরা নিই না, এটা আমাদের ইনসিগনিফিক্যান্ট বলে ভাবতে হবে। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে তুমি এখানে নাইট্রোজেনকে নিউট্রালাইজ করার জন্য এর মাথায় ইলেকট্রন তুলে দিলে, ইলেকট্রন তুলে দেওয়ার পরে যদি তুমি এই 4 নম্বর ক্যানোনিক্যাল থেকে এর মাথায় ইলেকট্রন তুলে দাও, তাহলে 4-এর উপরে প্লাস চার্জ চলে আসছে, কার্বনের মাথায় প্লাস চার্জ, ইটস ওকে, কারণ কার্বনের মাথায় প্লাস চার্জ উইদাউট অক্টেট ইজ ওকে, বাট দিস টাইম ইট ইজ নট ওকে। হোয়াই ইট ইজ নট ওকে? তার কারণ তার পাশে যে কার্বনিল গ্রুপটা রয়েছে সেটা হচ্ছে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, সে সবসময় ইলেকট্রন উইথড্র করতে চায়। তার ফলে এখানটা যদি মাইনাস থাকে, যেটা এখানে আছে, তাহলে দ্যাট ইজ ভেরি গুড, কারণ সেটা এমন একটা ক্যানোনিক্যাল দিচ্ছে যেটা 2 নম্বর ক্যানোনিক্যাল, যেটা মোস্ট কন্ট্রিবিউটিং। কিন্তু 7 নম্বর ক্যানোনিক্যাল যেটা, সেটার অবস্থা অত্যন্ত খারাপ। সেখানে তুমি কিন্তু কিছুতেই কার্বনের মাথায় প্লাস চার্জ আনতে পারবে না। এটা মাথায় রেখো, কার্বনিল কার্বনের পাশের কার্বনে প্লাস চার্জ আনছো মানে তুমি কিন্তু সম্ভবত কোথাও একটা ভুল করছো। এবার আমাদের এই স্লাইডটা প্রবাবলি ডাবল হয়ে গেছে, তো আমরা আমাদের স্টাডি মেটেরিয়াল 5-এর ডিসকাশন এইখানে শেষ হলো। রেজোন্যান্সের উপরে যে 2 পার্ট লেকচারটা আমরা ডিজাইন করেছিলাম সেটা আমরা এখানে ফিনিশ করলাম। থ্যাংক ইউ ফর অ্যাটেন্ডিং।